সন্ধ্যার সময় আনিশা তার ঘরে বসেই বই পড়ছে। তার মা রোজা বেগম এসে ঘরে ঢুকলেন। আনিশা, মা একটা কথা বলার ছিল। বলো মা, কি ব্যাপার? তোকে নিয়ে আমি অনেক চিন্তিত। তোর তো বিয়ের বয়স হলো, তোর জন্য একটা ভালো পাত্র দেখেছি। আনিশা তার মায়ের কথা শুনে চমকে উঠে বলল, মা, আবার এই কথা কেন? আমি তো আমার পড়াশোনা শেষ করার পরই এসব নিয়ে ভাবতে বলেছি। জানি মা, কিন্তু সময় চলে যাচ্ছে। আজকাল ভালো ছেলে পাওয়া কঠিন। একজনের সাথে কথা বলেছি, ছেলেটার নাম রোশান, আমাদের মন্ত্রী সাহেবের ভাতিজা। মায়ের বলা পাত্রের কথা শুনে আনিশা নাক মুখ কুঁচকে বলল, মন্ত্রীর ভাতিজা? তার মানে তো রাজনীতির পরিবেশে থাকতে হবে। আমি সেই সবের মধ্যে যেতে চাই না। আহা মা, সব রাজনীতি তো আর খারাপ নয়। রোশন খুব ভালো ছেলে, আর একবার ভেবে দেখ। রোশান তার ফুপো আর বর্তমান মন্ত্রী মমতাজ বেগমের সাথে বসে চা খাচ্ছে। রোশানের বন্ধু আশিকও সেখানে বসে আছে। রোশান, তোমাকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তোমার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। হ্যাঁ ফুপু, শুনেছি। তবে মেয়েটার সাথে দেখা না করে আমি কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না। রোশান, পাত্রী যদি সুন্দরী হয় তাহলে তো আর আপত্তি থাকবে না, তাই না? সৌন্দর্য সব কিছু নয় আশিক। আমি চাই এমন একজন জীবনসঙ্গিনী যে আমার সাথে মানসিকভাবে খাপ খায়। তার কথা শুনে মমতাজ বেগম উৎসাহিত হয়ে বলল, আহা, তোমার কথা শুনেই ভালো লাগছে। কাল মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি, তুমিও আমাদের সাথে যাবে। কাল? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি নয়, শুভ কাজে দেরি করতে নেই। পরের দিন আনিশাদের বাসায় রোশান ও তার ফুপু মমতাজ উপস্থিত হয়েছে। আনিশা জানিয়ে তাদের সামনে এলো। মমতাজ বেগম আনিশাকে দেখে বলল, আহা, সত্যি মেয়ে তো খুব মিষ্টি। রোশান এতক্ষণ যাবৎ এক ঘোরে আনিশার দিকে তাকিয়েছিল। সে তার ফুপুর কথা শুনে বলল, আপনি ঠিকই বলেছেন ফুপু। আনিশা আর রোশন, তাহলে কথা বলো তোমরা। সবাই বেরিয়ে যায়, শুধু রোশান আর আনিশা থাকে ঘরে। রোশান নম্র স্বরে আনিশাকে জিজ্ঞেস করে, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। রোশান তারপর আবার জিজ্ঞেস করে, শুনলাম আপনি অনেক বই পড়েন। হ্যাঁ, বই আমার ভালো বন্ধু। আনিশার কথা শুনে রোশান হেসে বলল, আমিও তাই মনে করি। আমারও পড়ার প্রতি বেশ আগ্রহ। রোশানের কথায় অবাক হয়ে আনিশা জিজ্ঞেস করল, সত্যি? বেশ ভালো লাগলো শুনে। তাদের কথোপকথন জমতে থাকে। দুজনেই একে অপরের ব্যক্তিত্বের প্রতি ধীরে ধীরে আকর্ষিত হতে থাকে। রোশান ও মমতাজ বাড়ি ফিরে এসেছে। মমতাজ উৎসাহিত হয়ে রোশানকে জিজ্ঞেস করল, রোশান, মেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো, তবে ফাইনাল সিদ্ধান্ত নিতে একটু সময় নিতে চাই। তুমি সময় নাও। আমি জানি তুমি মনে মনে রাজি, কিন্তু তুমি তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিতে পছন্দ করো না, তাই একটু সময় নিচ্ছ। ইতিমধ্যে আনিশাও মনে মনে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। রাতে আনিশা তার ঘরে বসে আছে। তার মন অনেক অস্থির হয়ে আছে। তার মা তার পাশে এসে বসেন। কি হয়েছে মা, এত চিন্তিত লাগছে কেন? মা, রোশনকে নিয়ে কি ভাববো বুঝতে পারছি না। মানুষটা ভালো, তবে রাজনৈতিক পরিবারে গিয়ে মানিয়ে নিতে পারবো কিনা বুঝতে পারছি না। আনিশার মা তার কথা শুনে হেসে ওঠে। সে তাকে বলে, মানুষটা ভালো হলে সব কিছু মানিয়ে নেওয়া যায় মা। আর তুমি তো এমন মেয়ে, যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারবে। মা, আমাকে কিছুদিন সময় দাও, আমি তারপরে নিজের সিদ্ধান্ত জানাবো। রোশান নিজের ঘরে আশিকের সাথে বসে কথা বলছে। তো ভাই, আনিশাকে কেমন লাগলো? মেয়ে ভালো, তবে আমি ভয় পাচ্ছি যে এই সম্পর্ক আমাদের দুই পরিবারে কোনো ভেদাভেদ সৃষ্টি করবে কিনা। ভেদাভেদ কেন সৃষ্টি হবে? তোমাদের দুইজনের ফ্যামিলি তো রাজি। হ্যাঁ, রাজি। তবে আমার ফুপু বিচক্ষণ মানুষ। আমি ছোটবেলা থেকে তার কাছে বড় হয়েছি। আমাদের বাড়িতে যা হয়
ফুপুর কথা মতো হয়। আমার ভয় তানিশা এসব মেনে নিতে পারবে কি না। যদি মেয়ে মন থেকে তোমাকে ভালোবাসে তাহলে তো সব সামলাতে পারবে, শুধু তাকে সময় দাও। 4 দিন পর রোশান হঠাৎ জানতে পারে যে তার ফুপু মমতাজ বেগম আনিশার মা রোজা বেগমের জমি নিয়ে কিছু গোপন চাল চালছেন। রোশান তার ফুপুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, ফুপু, রোজা বেগমের জমি নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? তখন মন্ত্রী বলল, রোশান, তুমি এসবের মধ্যে নাক গলাবে না, এটা আমাদের রাজনৈতিক বিষয়। তার কথা শুনে রোশান ক্ষুব্ধ স্বরে বলে ওঠে, কিন্তু আনিশার পরিবার তো এতে বিপদে পড়ে যাবে। আমি ওর সাথে জীবন কাটানোর কথা ভাবছি, আর আপনি ওদের বিপদে ফেলছেন। মমতাজ বেগম শান্ত স্বরে বলে, তুমি তোমার জায়গায় থাকো, আর মনে রেখো রাজনীতিতে সম্পর্ক দিয়ে বিচার হয় না। মমতাজ বেগমের দিক থেকে কোনো সঠিক উত্তর না পেয়ে রোশান অসন্তুষ্ট হয়ে বেরিয়ে যায়। রোশান আনিশার সাথে দেখা করতে তার বাসায় আসে। রোশান গম্ভীর মুখে আনিশাকে বলে, আনিশা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। রোশান এভাবে হঠাৎ করে দেখা করতে চাওয়ায় আনিশা অনেক অবাক হয়েছে। কি হয়েছে? আমার ফুপু তোমার মায়ের জমি নিয়ে কিছু পরিকল্পনা করছেন। আমি জানি না পুরো বিষয়টা কি, কিন্তু মনে হয় তোমার মাকে এই বিষয়ে সতর্ক করা উচিত। কি বলছেন আপনি? আমার মা তো খুব সরল সোজা, তাহলে আপনার ফুপু আমার মায়ের জমির দিকে নজর দিচ্ছে কেন? জানি, কিন্তু রাজনীতি সরল মানুষদের বেশি বিপদে ফেলে। আমি চাই তুমি এই বিষয়ে তোমার মাকে সতর্ক করে দাও। একদিন সকালে রোজা বেগম জানতে পারেন তার জমি দখলের জন্য কিছু কাগজপত্র তৈরি করা হচ্ছে। তিনি স্তব্ধ হয়ে যান। আনিশা বিষয়টি জানতে পেরে চিৎকার করে ওঠে। সে তার মাকে বলে, মা, তুমি কি করবে এখন? বুঝতে পারছি না মা, এরা শক্তিশালী লোক, আমাদের কিছুই করার নেই। কিছু না করার প্রশ্নই ওঠে না, আমি এই বিষয়টা নিজে দেখব। রোশান আশিকের সাথে বসে জমির ব্যাপার নিয়ে আলোচনা করছে। আশিক, আমি একদিকে আনিশাকে বাঁচাতে চাই, আরেকদিকে আমার পরিবারের বিরুদ্ধে যেতে ভয় পাচ্ছি। ভয় পেলে সব প্রতিষ্ঠা করা যায় না রোশান। তুমি যদি সত্যি আনিশাকে ভালোবাসো তবে সাহস দেখাও। আনিশা রোশানের সাথে দেখা করতে আসে। দুজনে মিলে বিষয়টা নিয়ে আলোচনা করে। আমি চাই না এই বিয়ে হোক, কারণ আপনার পরিবার আমার মাকে আঘাত করতে চাচ্ছে। আমিও চাই না অন্যায়ের পাশে দাঁড়াতে। তোমার মায়ের জমি রক্ষা করতে আমি যা করার দরকার করব। আনিশা চোখে আশা নিয়ে বলে, আপনি কি করবেন? দেখা যাক, কখনো কখনো সত্য প্রতিষ্ঠার জন্য নিজের পরিবারকেও চ্যালেঞ্জ করতে হয়। রাতে আনিশা তার ঘরে বসে আছে। সে মনে মনে কিছু সিদ্ধান্ত নিতে চাচ্ছে। তার মা এসে পাশে বসেন। কি ভাবছিস মা? সারাদিন তুই চুপচাপ কেন? মা, আমি এই অন্যায়ের বিরুদ্ধে এবার কঠিন পদক্ষেপ নেব। তোমার প্রতি এত বড় অন্যায় আমি মেনে নিতে পারবো না। তুই কি করবি মা? ওরা তো প্রভাবশালী লোক, আমাদের কেউ সাহায্য করবে না। আনিশা আত্মবিশ্বাস নিয়ে বলল, সাহায্য পাওয়ার দরকার নেই, আমি নিজের মতো লড়ব। রোশান গভীর রাতে তার বন্ধু আশিকের সাথে কথা বলছে। আশিক তাকে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রোশান, এত চিন্তিত কেন? ফুপুর কাজগুলো দিন দিন অন্যায়ের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আনিশার মায়ের জমি দখল করার এই পরিকল্পনা আমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। আশিক তার কথা শুনে চিন্তিত স্বরে বলল, ফুফু যা করছেন সেটা তার নিজের স্বার্থে। তুই যদি এটাকে অন্যায় মনে করিস তবে তুই প্রতিবাদ কর। আমি কিভাবে আমার পরিবারকে চ্যালেঞ্জ করব? তোকে সিদ্ধান্ত নিতেই হবে রোশান। অন্যায় আর ন্যায়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবি না। রোশান তাড়াহুড়া করে আশিককে বলে, আশিক, আমাকে একটা বড় সাহায্য করতে হবে। বল ভাই, কি করতে হবে? ফুপুর অফিস থেকে জমি দখলের নথিগুলো বের করে আনতে হবে। আশিক চমকে উঠে বলে, তুই সত্যি এমন কিছু করতে চাস? ধরা পড়লে তো খবর আছে। আমি জানি, কিন্তু এটা করতেই হবে। আনিশার পরিবারকে বাঁচানোর এটাই একমাত্র উপায়।
ঠিক আছে, তুই যা বলবি তাই করব। রাতে আশিক আর রোশান মমতাজ বেগমের ব্যক্তিগত অফিসে ঢোকে। তারা ফাইল খুঁজতে থাকে। হঠাৎ মায়ের পায়ের শব্দ শোনা যায়। কেউ আসছে, তাড়াতাড়ি করো। রোশান ফাইল খুঁজে পেয়ে বলে, পেয়ে গেছি, চল। দুজন সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। পরদিন সকালে রোশান ও আনিশা এক জায়গায় দেখা করে। রোশান ফাইল আনিশার হাতে তুলে দেয়। রোশান মুচকি হেসে তাকে বলে, এগুলো নিয়ে তোমার মাকে দেখাও, জমির আসল নথি এইটা। আনিশা কৃতজ্ঞতার সাথে রোশানকে বলে, তুমি কিভাবে এই কাজ করলে যদি ধরা পড়তে? কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্য ঝুঁকি নিতে হয়। রোজা বেগম ফাইলগুলো দেখে স্তম্ভিত হন। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানান। সাংবাদিকের মাধ্যমেও বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হয়। রোজা বেগম দৃঢ় স্বরে বলে, আমি আমার জমি ছাড়ব না, আইনের সাহায্য নিয়ে লড়াই করব। সাংবাদিকরা তার এই বক্তব্য আর মমতাজ বেগমের করা কুকীর্তিগুলো বারবার তাদের চ্যানেলে দেখাতে থাকে। মমতাজ বেগম খবর দেখে রেগে যান। তিনি রোশানকে ডেকে পাঠান। সে চিৎকার করে রোশানকে জিজ্ঞেস করে, তুমি আমার বিরুদ্ধে এই কাজ করেছো, নিজের পরিবারের সম্মান নষ্ট করেছো। ফুপু, আপনি যা করছেন সেটা অন্যায়। আমি আমার পরিবারের সম্মান নষ্ট করিনি, বরং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। মমতাজ বেগম তার কথা শুনে হুঙ্কার দিয়ে বলে, কি মনে করেছো আনিশার ফ্যামিলিকে বাঁচিয়ে রেখে তুমি তার ভালোবাসা অর্জন করবে, তারপর তাকে তুমি বিয়ে করবে? তুমি যদি এই বিয়ে করতে চাও তবে সেটা ভুলে যাও। আনিশার পরিবার এখন আমাদের শত্রু। রোশান শান্তভাবে বলে, জন্ম মৃত্যু বিয়ে বিধাতার সিদ্ধান্ত। আমার ভাগ্যের যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথেই বিয়ে হবে। রোশান পরের দিন আনিশার সাথে দেখা করে। আনিশা উদ্বিগ্ন স্বরে বলে, কি হবে এখন? আমাদের লড়াই এখনও শেষ হয়নি। তোমার মায়ের জমি রক্ষা হয়েছে, কিন্তু আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আরও অনেক লড়াই করতে হবে। আনিশা আত্মবিশ্বাস নিয়ে বলে, আমরা একসাথে থাকলে সব কিছু পারবো। একদম ঠিক। মমতাজ বেগম প্রতিশোধ নেওয়ার জন্য আনিশাদের পারিবারিক ব্যবসায় বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে। সরকারি কাগজপত্র নিয়ে সমস্যা তৈরি হয়। একদিন সন্ধ্যায় রোজা বেগম তড়িঘড়ি করে বাসায় ফেরেন। কি হলো মা, তোমাকে এত অস্থির লাগছে কেন? রোজা বেগম উদ্বিগ্নভাবে বলে, আজ আমার অফিসে হঠাৎই অডিট দল আসে, কোনো কারণ ছাড়াই আমাদের লাইসেন্স বাজেয়াপ্ত করতে চাচ্ছে। মায়ের কথা শুনে আনিশা অবাক হয়ে বলে, এটা নিশ্চয়ই মমতাজ বেগমের কাজ। আমি জানি না, কিন্তু তারা যা করেছে তাতে আমার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আমরা চুপ করে থাকবো না মা। কিন্তু কি করবি মা, ওরা তো শক্তিশালী, আমাদের কোনো ক্ষমতা নেই। আনিশা রোশানের সাথে দেখা করতে যায়। আনিশা অস্থির হয়ে বলে, রোশন, এবার কি করব? তোমার ফুপু এখন সরাসরি আমাদের ব্যবসার দিকে নজর দিচ্ছে। রোশান মুখ গম্ভীর করে বলল, আমি জানি আনিশা, উনি একের পর এক অন্যায় করে যাচ্ছে, কিন্তু এবার আমাকে আরেকটা বড় পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? আমার ফুপুর পুরো রাজনৈতিক নেটওয়ার্ক নিয়ে একটা রিপোর্ট ফাঁস করব। ওনার প্রতিটা অন্যায় কাজের প্রমাণ আমি হাতে পেয়েছি। তুমি কিভাবে এসব প্রমাণ পেয়েছো? আমার কিছু বন্ধু আছে যারা আমাকে সাহায্য করেছে। এখন সময় এগুলো জনসম্মুখে আনার। রোশান সাংবাদিকদের কাছে একটি অজ্ঞাত পরিচয়ে সমস্ত প্রমাণ পৌঁছে দেয়। এক সপ্তাহের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে মমতাজ বেগমের দুর্নীতির খবর ছড়িয়ে পড়ে। টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় মমতাজ বেগমকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মমতাজ বেগম রোশানকে ডেকে পাঠান। সে রাগে গজগজ করে তাকে বলে, তুমি এই কাজ করেছো, নিজের ফুপুকে ধ্বংস করতে যাচ্ছ। রোশান দৃঢ় স্বরে তার ফুপুকে বলে, ফুপু, আমি অন্যায় সহ্য করতে পারি না। আপনি বারবার অন্যায় করছেন। আমি জানি এটা আমার পরিবারের জন্য লজ্জার, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব। তোমার পরিবার তোমাকে ত্যাগ করবে,
এই সাহসের জন্য তুমি নিজের জীবনকেই নষ্ট করছো। আমি নিজের নীতি আর ভালোবাসার সাথে কখনো আপোষ করব না। মমতাজ বেগমের দুর্নীতি প্রকাশ্যে আসার পর প্রশাসন রোজা বেগমের ব্যবসার ওপর থেকে সব চাপ সরিয়ে নিতে বাধ্য হয়। রোজা বেগম ধীরে ধীরে আবার তার ব্যবসা গুছিয়ে নেন। রোজা বেগম আনিশার দিকে তাকিয়ে বললেন, রোশন আমাদের জন্য যা করেছে তা কেবলই একজন প্রকৃত সাহসী মানুষই করতে পারে। আমি জানতাম রোশন সত্যের পক্ষে সব সময় লড়বে। রোশান নিজে থেকে আনিশার সাথে দেখা করতে যায়। আনিশা, আমার ফুপুর সব অপকর্ম ফাঁস হওয়ার পর আমার পরিবার আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এসব তুমি কি বলছো? আমাকে এখন পুরোপুরি একা থাকতে হবে, কিন্তু আমি তোমাকে আমার পাশে চাই। তুমি একা নও রোশন, আমি আছি। আমাদের লড়াই আমরা একসাথেই চালিয়ে যাব। রোশান আর আনিশা তাদের সম্পর্ক নতুন করে শুরু করে। যদিও সমাজে তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, তবুও তারা তাদের ভালোবাসায় অটল থাকে। রোশন, আমাদের লড়াই শুধু আমাদের জন্য নয়, সবার জন্যে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়। তুমি ঠিক বলেছ। আমাদের গল্প এখানে শেষ নয়, এটা কেবল শুরু। রোশান ও আনিশার সম্পর্ক প্রকাশ্যে আসার পর শহরে গুঞ্জন শুরু হয়। কেউ তাদের সাহসের প্রশংসা করে, আবার কেউ সমালোচনা করে। তাদের সমালোচনা শুনে আনিশা তার মাকে বলে, মা, লোকেরা কি বলছে জানো? ওরা আমাদের নিয়ে কত কিছু বলছে। যারা কিছুই করে না তারাই বেশি কথা বলে। তোরা যেটা করেছিস সেটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তুমি আর রোশন ঠিক কাজই করেছো। কিন্তু মা, রোশন এখন সম্পূর্ণ একা। তার পরিবারের কেউ ওর পাশে নেই। তার পাশে তুমি আর আমি আছি। মানুষ সময়ের সাথে সব ভুলে যাবে। এইসব নিয়ে তুমি এত টেনশন করো না। রোশান একটি ছোট ব্যবসা শুরু করে। আনিশা তার পাশে দাঁড়ায়। দুজন মিলে জীবনের প্রতিটা দিন পরিশ্রম করে এগিয়ে যায়। রোশন, কখনো কি মনে হয় আমি তোমার জীবনে না আসলে হয়তো তোমার জীবন আরো সহজ হতো? সহজ পথ সবসময় সঠিক পথ হয় না আনিশা। আমি কঠিনটা বেছে নিয়েছি কারণ আমি জানি এটা সঠিক। কিছুদিন পরে মমতাজ বেগমের দুর্নীতির তদন্তের ফলে তার পদ থেকে তাকে সরে দাঁড়াতে হয়। তার ক্ষমতা আর প্রভাব ধ্বংস হয়ে যায়। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। রোজা বেগম একদিন রোশানকে ডেকে বলেন, রোশন, তুমি প্রমাণ করেছো যে সততা দিয়ে জীবন জয় করা যায়। তোমার আর আনিশার এই লড়াই আমার কাছে অনুপ্রেরণা। এটা শুধু আমাদের লড়াই নয়, সবার লড়াই যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। রোশান ও আনিশা একান্তে সময় কাটাচ্ছে। তারা নতুন করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছে। রোশন, আমরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু পেয়েছিও। হ্যাঁ, আমরা ভালোবাসা আর ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা পেয়েছি তা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। আমাদের পথ সহজ নয়, কিন্তু আমরা একসাথে থাকলে সব পারবো। আমাদের গল্প এখানে শেষ নয় আনিশা, এটা কেবল শুরু। রোশান ও আনিশা একসাথে জীবনের সব চ্যালেঞ্জ পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। রোশানের ছোট্ট ব্যবসা এখন অনেক বড় হয়েছে। তাদের সম্পর্ককে নিয়ে সমাজেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এক সকালে রোশান ও আনিশা বারান্দায় চা খেতে খেতে কথা বলছে। মনে আছে রোশন, যখন সবাই বলতো আমরা টিকতে পারবো না? হ্যাঁ, কিন্তু আমরা প্রমাণ করেছি যে সঠিক পথ বেছে নিলে সব কিছু সম্ভব। আনিশা, আমি আবার রাজনীতিতে ফিরতে যাচ্ছি। সত্যি? এত লড়াইয়ের পর তুমি কখনো ক্লান্ত অনুভব করো না? না, কারণ তুমি আমার পাশে ছিলে। তোমার ভালোবাসাই আমার শক্তি। রোশান রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে রোজা বেগমের সাথে আলোচনা করে। রোশন, রাজনীতি কঠিন জগৎ, তবে আমি বিশ্বাস করি তুমি পারবে। যদি তুমি ন্যায়ের পথে থাকো তাহলে সব বাধা পার করা সম্ভব। আমি এমন কিছুই করব না যা আমাদের আদর্শের বিরুদ্ধে যায়। তাহলে এগিয়ে যাও ছেলে, তোমার প্রতি আমার আশীর্বাদ রয়েছে। রোশান স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আনিশা তার পাশে থাকে। নির্বাচনের দিন আসে। ফলাফল ঘোষণার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে।
রোশান বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়। এক সন্ধ্যায় রোশান ও আনিশা ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। রোশান, তোমার মতো একজন সঙ্গী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমিও। তোমার সাহস আর ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারতাম না। একদম ঠিক বলেছ, আমরা একসাথে থাকলে সব কিছু সম্ভব। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।